আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। অমর ২১শে কাল উদযাপনের সব প্রস্তুতি শেষ। ২১শে চালিকা শক্তি হিসেবে কাজ করবে আশাবাদ প্রধানমন্ত্রী। জামায়াত নেতা সাইদির মামলা তদন্তে অসন্তোষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আটক রাখার শুনানি ১৫ মার্চ পর্যন্ত মুলতবি। ক্রেতা থাকার পরও ২১০টি কোম্পানির শেয়ারের বিক্রেতা নেই। সরকারি পদক্ষেপে বাজার ঘুরে দাঁড়িয়েছে বলছে ডিএসই। ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সাকিবের মন্তব্যের সাথে দ্বিমত দুই সাবেক অধিনায়কের। এবং কেনিয়ার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম সময়ে জয়ের নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। কানাডাকে ২১০ রানে বিশাল ব্যবধানে হারাল শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আগামীকাল অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির মূল আনুষ্ঠানিকতার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। রং বেরঙের নকশা আর ফাগুনের আবিরে রাঙানো হয়েছে বাঙালির স্মৃতির মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর প্রটোকল রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাষা দিবসের অনুষ্ঠানে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে তৎপর আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাহাত মিনহাজের রিপোর্ট। ২১ সমাগত ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জনতার ঢল নামবে এই স্মৃতির মিনারে। এর আগে চারুকলার শিক্ষার্থীদের আলপনা আর দেয়াল চিত্রে রঙিন হয়ে ওঠে শহীদ মিনার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে করতে পারছি আমাদের মনের ভাবটা, আমাদের ফিলিংসটা, এই কাজটার সাথে আমরা যে জড়িত, এর জন্য অনেক বেশি প্রাউড। শহীদ মিনার কেন্দ্রিক ভাষা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষা শহীদদের পাশাপাশি বিরোধী দলীয় নেত্রীর শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের যে রাষ্ট্রাচার, সেই রাষ্ট্রাচার অনুযায়ী প্রত্যেকেই যাতে সঠিকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সুযোগটি পান, এবং এবারও সেইভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। উপচে পড়া ভিড়ের মাঝেও একটা শৃঙ্খলা বজায় রাখা যায়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা নজরদারি। জনসাধারণের শ্রদ্ধা নিবেদন দ্রুত ও ঝঞ্ঝাটমুক্ত করতে নির্দেশিকা তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সে অনুযায়ী যে যেখান থেকেই আসুক না কেন, জনসাধারণকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে পলাশী মোড় হয়ে, আর বের হতে হবে ঢাকা মেডিকেল কলেজ বা দোয়েল চত্বর দিয়ে। নিরাপত্তার জন্য বন্ধ থাকবে শহীদ মিনার ও বকশীবাজার থেকে টিএসসি সড়ক। পরিমাণটা স্ট্র্যাটেজিক কারণে বলতে যাচ্ছি না, কিন্তু আমি এটা বলতে পারি যে এই অনুষ্ঠান উদযাপনে শহীদ মিনার কেন্দ্রিক এবং আশেপাশে পুরো ইউনিভার্সিটি এলাকা জুড়ে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় এলাকায় সন্দেহজনক কোনো কিছু নজরে আসলে নিরাপত্তা বাহিনীকে অবহিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। মহান ভাষা আন্দোলনের মাসে ২১-এর অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্ম সহ সমাজের সব স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১১ সালের ২১শে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ভাষা আন্দোলন, শিল্পকলা, সাংবাদিকতা, সমাজসেবা, ভাষা ও সাহিত্য এবং গবেষণায় রাষ্ট্র ও সমাজে অসামান্য অবদান রাখায় এবছর ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ২১শে পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হচ্ছেন ভাষা আন্দোলনে প্রয়াত শওকত আলী, মোশাররফ উদ্দিন আহমদ, আমানুল হক, শিল্পকলায় বাউল করিম শাহ, জ্যোৎস্না বিশ্বাস, প্রয়াত ওস্তাদ আক্তার সাদমানি, সাংবাদিকতায় নূরজাহান বেগম, সমাজসেবায় আবুল হোসেন, হারিস উদ্দিন ওরফে পলান সরকার, দেলোয়ার হোসেন, ভাষা সাহিত্যে শহীদ কাদরী এবং প্রয়াত আব্দুল হক, গবেষণায় প্রয়াত আব্দুল হক চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের স্বর্ণপদক, নগদ 1 লাখ টাকা ও সম্মাননাপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি প্রতিভাবান, পরিশ্রমী জাতি, সদিচ্ছা থাকলে যেকোনো কঠিন কাজ সফল করতে পারে এ জাতি, যার স্বাক্ষর এরই মধ্যে রেখেছে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে, যার মধ্য দিয়ে বাংলাদেশ সেরা উদ্বোধনী অনুষ্ঠানের তালিকায় বিশ্বে 2য় স্থান অর্জন করেছে। ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, 21-এর চেতনাকে ধারণ করেই বঙ্গবন্ধু 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে অন্যতম মূল নীতি হিসেবে গ্রহণ করেছিলেন, যার ফলশ্রুতিতে বিভিন্ন ধর্মাবলম্বীরা এদেশে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করছেন। 21 আমাদের সেই শিক্ষা দেয় মাথা নত না করা। আমরা কারো কাছে মাথা নত করব না। আমাদের দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্ম, সকল জাতি, সকলেই যার যার নিজ নিজ ধর্ম পালন করবে, আমরা সেটা বিশ্বাসী। 21 আমাদেরকে সেই অসাম্প্রদায়িক চেতনাকেই উদ্বুদ্ধ করে, আমাদের শিক্ষা দেয়। আমরা সর্বস্তরে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মাঝেও আজকে আমাদের যে গর্বের বিষয়, আমরা রক্ত দিয়ে যে অধিকার আদায় করেছি, সেই চেতনাকে আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, এবং আমরা যে পিছিয়ে নেই, আমরা যে এগিয়ে যেতে পারি, সেই চেতনাটাই 21 আমাদের শিক্ষা দেয়। আর প্রজন্মের পর প্রজন্ম সেই শিক্ষা পাবে, সেটাই আমরা আশা করি। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত সাঈদীর বিরুদ্ধে 6 মাসেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দাঁড় করাতে না পারায় এই অসন্তোষ প্রকাশ করে শুনানি 15 মার্চ পর্যন্ত মুলতবি করেছেন। এই সময়ের মধ্যে আদালত প্রসিকিউটরদের সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কিত কেস ডায়েরি আদালতে দাখিল করতে বলেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে গাজীপুর জেল থেকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেলা 11:15টায় সাঈদীর উপস্থিতিতে শুরু হয় আদালতের কার্যক্রম। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হাজার আলী আদালতকে জানান, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছে আরও অভিযোগ আসছে, যা সংগ্রহের জন্য আরও সময় প্রয়োজন। এ পর্যায়ে আদালত প্রসিকিউটরদের কাছে জানতে চান, এ পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে যে দুটি তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে তা একই ধরনের। 6 মাস পার হওয়ার পরও সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন আদালত। আমাদের যা আছে সেটাই আছে। কোর্ট যদি কিছু বলে থাকেন যে কোনো পার্থক্য নাই, সেটা আমরা মনে করি যে সেটা ঠিক না। কারণ আমরা যে একই জিনিসের পুনরুক্তি করছি না, সেটা আমরা বারবার দেখিয়ে দিয়েছি। প্রমাণ পাওয়া যাচ্ছে, এটা যদি হতে থাকে তাহলে কি বলা যাবে না? আগে বলেছি যে প্রমাণ পাওয়া যাচ্ছে, এরপরেও বলেছি প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং আগামী দিনের আশঙ্কা যেটা বলছেন আপনি, যে এই একই কথা কি আপনারা বলবেন? পেলে তাই বলবো। দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম শুনানিতে অংশ নিয়ে বলেন, সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং এ বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি নেই। তিনি সার্বিক বিষয় বিবেচনা করে সাঈদীর জামিন চান। প্রসিকিউশন পক্ষ কোনো তদন্ত রিপোর্ট দাখিল করতে পারেনি। তারা গত ডেটে যে ধরনের অ্যাপ্লিকেশন করেছিল যে আমাদের তথ্য প্রমাণাদি আসছে, আমরা পর্যালোচনার জন্য আমাদের সময় প্রয়োজন, শুধুমাত্র এই কথাগুলো রিপিটেশন করে তারা সময়ের এক্সটেনশন চেয়েছেন। কোর্ট তাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা যে এইভাবে সময় বৃদ্ধির কথা বলছেন, একজন লোককে আমরা 6 মাস ধরে আটক রেখেছি, কোনো তদন্তের অগ্রগতি নাই, তার বিরুদ্ধে কোনো ফর্মাল রিপোর্ট আপনারা দিতে পারছেন না, আমরা কতদিন এভাবে আটকে রাখবো? আর আপনাদের পিটিশনে বা আপনাদের যে সমস্ত রিপোর্ট আপনারা দিয়েছেন, সেখানে এমন কোনো ম্যাটেরিয়ালস নাই যে আপনারা কি তদন্ত করলেন, কতদূর তথ্য পেলেন বা কতদূর অগ্রগতি হয়েছে। সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পিরোজপুরে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে 15 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে দাখিল করা অগ্রগতির প্রতিবেদনে উল্লেখ করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ব্যাপক ক্রেতা থাকার পরও ঢাকার পুঁজিবাজারে আজ 210টি কোম্পানির শেয়ারের কোনো বিক্রেতা ছিল না, ফলে লেনদেন হওয়া 259 প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে 251টিরই দাম বেড়েছে, আর সূচক বেড়েছে 463 পয়েন্ট। ডিএসসি কর্তৃপক্ষ মনে করে সরকারি পদক্ষেপে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। গোলাম পারভেজের রিপোর্ট। চলতি মাসের 2 তারিখ ঢাকার শেয়ার বাজারের সাধারণ সূচক ছিল 7309 পয়েন্ট। 8 দিনে সূচক 1730 পয়েন্ট কমে 14 তারিখে নেমে আসে 5579-তে।
এরপর 2 দিনে সূচক বেড়ে যায় 810 পয়েন্ট। ডিএসই মনে করে বাজার স্বাভাবিক করতে অর্থমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার কেনানোর পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি বাজারের সাথে জড়িতদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন, যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। ফোর্স সেল থেকে বিরত থাকার কারণে মার্কেটের আস্থা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এই ফোর্স সেল যদি না হয় এবং মানে যে এভাবে হওয়া উচিত, মার্কেট বাড়লে পরে বিক্রি হবে, কমলে কেনার পারচেস পাওয়ারটা বাড়বে, এটা যদি মানে উল্টা হয়, রিভার্স হয়, এটা মানে স্বাভাবিকতার লক্ষণ না। আপনি যদি মানে কোম্পানির ভালো মন্দ মানে আমাদের যারা ইনভেস্টার বা ট্রেডার তারা যদি বুঝতে না পারেন তাহলে তো এরকমই হবে ঘটনাটা। সুতরাং যে কোম্পানিগুলো ফান্ডামেন্টাল ভালো এবং বুক ভ্যালু আছে, নেট অ্যাসেট ভ্যালু আছে, ডিভিডেন্ড আছে, ট্র্যাক রেকর্ড ভালো, সে সব শেয়ার একসাথে কমাটাও ঠিক না, একসাথে বাড়াটাও ঠিক না। রোববার লেনদেন হওয়া 259টি কোম্পানির মধ্যে 210টিরই কোনো বিক্রেতা ছিল না, আর দাম বেড়েছে 251টির। চাহিদা অনেক থাকলেও ঢাকার পুঁজিবাজার ছিল অনেকটা বিক্রেতা শূন্য। দিন শেষে লেনদেন হয়েছে মাত্র 577 কোটি টাকা। এ অবস্থায় ডিএসই প্রেসিডেন্ট মনে করেন, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করলে বাজার স্থিতিশীল থাকবে। আপন শক্তিতেই কিন্তু প্রাইসগুলো থাকবে, কেউ কিন্তু সাপোর্ট দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, কিন্তু একটা জায়গায় একটা কনফিডেন্স থাকা উচিত যে এরপরে আসলে গভর্নমেন্টের যেহেতু একটা সাপোর্ট আছে, সুতরাং মানুষ একটা আস্থাশীল হয়েছে যে এর নিচে গেলে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জানা গেছে, অর্থমন্ত্রীর অনুরোধের পর রোববার মার্চেন্ট ব্যাংকগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জোর করে বিক্রি করে দেওয়া কমিয়েছে, তবে নিজেরা খুব বেশি শেয়ার কেনেনি। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। দুই বুর্জোয়া দলের দর কষাকষিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ভাষা সৈনিক আব্দুল মতিন। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি মিলনায়তনে বিএনপির আয়োজিত অমর একুশের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেও তাদের প্রতি আহ্বান জানান তিনি। হুমায়ুন চিশতির রিপোর্ট। অমর একুশের আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র রক্ষায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সংসদকে অকার্যকর রাখার মাধ্যমে তারা মানুষের অধিকার হরণ করছে। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তারা বলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের নামে ডিজিটাল কারচুপির ছক গুনছে আওয়ামী লীগ। যে স্বাভাবিক সহনশীলতা, যে পরমত সহিষ্ণুতা, প্রতিহিংসা বিবর্জিত রাজনীতি বলতে বাংলাদেশে এখন আর কিছু নাই। সুতরাং একুশের চেতনা আর নাই। জনগণকে বাঁচানোর জন্য আমাদেরকে ভাষা আন্দোলনের শহীদদের সেই চেতনা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক আব্দুল মতিন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুদলই বুর্জোয়া রাজনীতি করছে। কমিউনিস্টরা রাজনীতিতে ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, বড় দুটি দলই মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই দুই বুর্জোয়া দলে আপনাদের এই মন কষাকষি, দল কষাকষি, এতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুই বুর্জোয়া পার্টি কেন ব্যর্থ হলো? আমরা কমিউনিস্টরা কেন ব্যর্থ হলাম? আমরাও ব্যর্থ হই একই কারণে, আমাদের মানুষ সম্পর্কে ভালো ধারণা করতে পারি না, আমরা ভিসিয়েটেড হয়ে যাই। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবার পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন। নতুন বলে একজন ভালো পেসারেরও অভাব বোধ করেছেন তারা। এটিএন বাংলার সাথে আলাপকালে এমনটাই অভিমত দেন তারা। আরো জানাচ্ছেন পরাগ আরমান। 2007 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতকে হারানোর সুখস্মৃতিতে বুঁদ হয়ে থাকা সাকিবদের স্বপ্নভঙ্গ হতেও সময় লাগেনি। টস হেরে ব্যাট করার সুযোগ পেয়ে সেবাগ তেন্ডুলকারের ধুমধুমার কাণ্ড। পরে সেবাগ কোহলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত। শেষে রানের ভারে ভেঙে পড়া টাইগারদের 87 রানে হার। কেন হলো এমন? টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক। ফ্রেশ উইকেটে আপনি ভালো উইকেটে আপনি ব্যাটিং করবেন, এটাই হওয়ার উচিত ছিল। সুতরাং আমাদের কিন্তু অ্যাপ্রোচ ছিল যে ওদের বরং আমরা যদি ভালো রান করতে পারতাম, যদি আমরা চেস করতে গিয়ে এত বড় প্রেশার বোঝা একটা মাথায় নিয়ে ব্যাটিং করে আমরা 280 উপরে রান করলাম,
আমি একটু সারপ্রাইজ হয়েছি। রিজন ইজ ইন্ডিয়া টিম বলে, বিশেষ করে সাবকন্টিনেন্টে যখন খেলা হয় ইন্ডিয়া প্রবাবলি বেস্ট ব্যাটিং সাইড যতগুলি দল আছে ওয়ার্ল্ড বিশ্বকাপে। তো এমন দলকে যখন আপনি ব্যাটিং করার সুযোগ দিবেন, আপনাকে এক্সপেক্ট করতে হবে ওরা 300+ রান করবে। রান চেজ করার ক্ষেত্রে বাংলাদেশ খুবই পজিটিভ ক্রিকেট উপহার দিলেও ইনজুরিতে বিশ্বকাপ মিস করা পেসার মাশরাফির অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের অভাব দূর হয়নি বলে অভিমত তাদের। এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে দুটো ম্যাচ জয় পেয়েছি আমরা, সেই দুটাতেই মাশরাফির অবদান, মাশরাফির দুটোতেই ম্যান অফ দ্য ম্যাচ। মাশরাফির অনুপস্থিতি দলের জন্য কোনোভাবে মঙ্গলজনক বয়ে উঠতে পারে না। একটা 90% মাশরাফি আমাদের টিমের দরকার ছিল। দুজনই খুব ভালো বলার, কিন্তু এক্সপিরিয়েন্স একটু কম। ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা চাপ, একটা আলাদা চাপ থাকেই, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। একজন সিনিয়র প্লেয়ার থাকলে যেটা হয় যে চাপটা আসলে ওর উপর পরে জুনিয়রদের অতটা প্রেশারটা আসে না। অবশ্য দুই সাবেক অধিনায়কই মনে করেন সব শেষ হয়ে যায়নি টাইগারদের। বাকি ম্যাচগুলোতে ভালো ফল করতে পারলে কোয়ার্টার ফাইনালের পথটা হাতের নাগালেই থাকবে সাকিবদের। পরাগ আরমান, ETN বাংলা, ঢাকা। কেনিয়াকে 10 উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হার্মিশ বেনেট, টিম সাউদি ও জ্যাকব ওরামের বোলিং তোপে মাত্র 69 রানে গুটিয়ে যায় কেনিয়া। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ব্র্যান্ডন ম্যাককালামের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র 8 ওভারে 72 রান তুলে নেয় কিউইরা। হান্নান খানের রিপোর্ট। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও কেনিয়া। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া কেনিয়াকে শুরু থেকেই চেপে ধরেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা টিম সাউদি ও হ্যামিশ বেনেটরা। শেষ পর্যন্ত সাউদি, বেনেট ও অভিজ্ঞ জ্যাকব ওরামের দুর্দান্ত বোলিং এর মুখে মাত্র 69 রানে গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস। কোন রকম প্রতিরোধ করতে পারেননি কেনিয়ান ব্যাটসম্যানরা। মাত্র 3 জন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন 2 অঙ্কের কোটায়। কিউদের হয়ে বেনেট 4টি এবং সাউদি ও ওরাম 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের আগ্রাসী ব্যাটিংয়ে অষ্টম ওভার শেষ হওয়ার আগেই জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড। 37 বলে 39 রান করেন গাপটিল। অন্য ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম করেন 26 রান। ম্যাচ সেরা হন হামিশ বেনেট। হান্নান খান, ETN বাংলা। রানের খেলা ক্রিকেটে কেনিয়ার বিপক্ষে দ্রুততম সময় জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। 70 রানের টার্গেটে 10 উইকেটে জয়ী ব্ল্যাক ক্যাপসরা 48 বার খেললেও ওভার প্রতি তুলেছে 9 রান করে, যা স্বল্প রানের ইনিংস টপকানোর ক্ষেত্রে ক্রিকেটের যেকোনো দলের জন্য দ্রুততম জয়। 2003 বিশ্বকাপে কানাডার করা সর্বনিম্ন 36 রান তুলতে শ্রীলঙ্কা 28 বল খেলেছিল, তবে 18 মিনিটে সেই ইনিংসের রান রেট ছিল 7.92। SM বাবু জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের ক্ষেত্রে কানাডার অর্জন 2 দফা। 2003 সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাত্র 36 রানের রেকর্ডটি এখনো বহাল। এর আগে 1979 আসরে ইংলিশদের বিপক্ষে কানাডার সংগ্রহ ছিল 45 রান। অজিদের সাথে খেলতে নেমে 2003 সালে বিশ্বকাপে 45 রানে ইনিংস গুটিয়েছিল নামিবিয়ার। আর 1999 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ডের সংগ্রহ ছিল 68 রান। এবারের প্রথম ম্যাচে কেনিয়ার অর্জন স্কটল্যান্ডের পরে স্থান পেল। কিন্তু স্বল্পতম স্কোরের ম্যাচগুলোতে বিজয়ী কোন দলই এর আগে ওভার প্রতি 9 রান নিয়ে জিততে পারেনি, যেমনটা চেন্নাইয়ে আজ জিতল নিউজিল্যান্ড। এদিকে বিশ্বকাপ ক্রিকেটে কারো বিপক্ষে 10 উইকেটে জয়ের জন্য এর আগে যে 5টি দেশ গর্ব করত, এবার তাদের সাথে ষষ্ঠ দেশ হিসেবে নিজেদের নাম লিখাল নিউজিল্যান্ড। এর আগে প্রথমবারের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিপক্ষে 10 উইকেটে জয়ের ইতিহাস গড়েছিল ভারত। এরপর 83 সালে জিম্বাবুয়ে এবং 92 সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সেই রেকর্ডে নাম তোলে। 2003 সালের বিশ্বকাপে কেনিয়া ও বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 10 উইকেটে জয় পেয়েছিল। একই আসরে শ্রীলঙ্কাও বাংলাদেশকে হারিয়েছিল একই ব্যবধানে। 2007 সালের সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ আরও একবার হেরেছিল একই ব্যবধানে। সেবার বাংলাদেশকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। SM বাবু, ETN বাংলা, ঢাকা। কানাডার বিপক্ষে মাইলা জয়বর্ধনের সেঞ্চুরিতে 210 রানের বিশাল জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। নতুন ভেন্যু হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে গ্রুপ এর দিন রাতের এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
96 বিশ্ব চ্যাম্পিয়নদের 7 উইকেটে 332 রান তোলার পথে মূল ভূমিকা রাখেন দুই সিনিয়র ব্যাটসম্যান অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে। সাঙ্গাকারা 92 রান করে নার্ভাস 90s ফিরলেও ক্যারিয়ারে ত্রয়োদশ সেঞ্চুরি পূর্ণ করেন জয়বর্ধনে। ওপেনার তিলক রত্নে দিলশানের ব্যাট থেকে আসে 50 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কানাডা। দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুই ওপেনার সহ দলীয় 12 রানের মধ্যে ফিরে যান প্রথম 3 ব্যাটসম্যান। অবশ্য এরপরই জিমি হান্সরাকে নিয়ে হাল ধরেন অধিনায়ক আশিস বাগাই। দলের 53 রানে এই জুটির বিদায়ের পর আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়ে কানাডিয়ানদের ইনিংস। শেষ পর্যন্ত 122-এই থেমে যায় তারা। গরিবের পক্ষে যেভাবে রাষ্ট্রের দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়ায়নি বলে সব ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। চট্টগ্রাম সার্কিট হাউসে মানবাধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, অধিকার আদায় করতে হলে সবাইকে সচেতন হতে হবে। তিনি মন্তব্য করেন, মাত্র 500 টাকা বেতনের জন্য পিপি এপিপি হতে আইনজীবীরা যেভাবে আইন মন্ত্রণালয়ে ভিড় করেন তা বিস্ময়কর। আগামী মাসে কমিশন রাষ্ট্রপতির কাছে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেবে বলে জানান তিনি। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, মহাজোটে তার দলকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এজন্য মহাজোটে থাকা নিয়ে নতুন করে ভাবছে জাপা। দুপুরে বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টিতে বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। জাপা মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। যে দলের স্বাধীনতা বিরোধীরা থাকে তা জাতীয়তাবাদী শক্তি হতে পারে না মন্তব্য করে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন দেশের একমাত্র জাতীয়তাবাদী শক্তি। আমরা একটা জোটে আছি, জোটে থাকতে চাই, হয়তো থাকবো, কিন্তু যথাযোগ্য মর্যাদা না পেলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা মর্যাদা পাইনি, আমাদের কর্মীরা কোথাও আশ্রয় পায় না, কোন সাহায্য সহযোগিতা আমরা কোথাও পাই না। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা গেলেও সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি এখনো বাস্তবায়িত না হওয়াকে দুঃখজনক বলে মনে করেন ভাষা সৈনিক এবং সাবেক সচিব সাংবাদিক বাহাউদ্দিন চৌধুরী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক ATN বাংলাকে বলেন, কোন কোন ক্ষেত্রে হতাশা দেখা দিলেও তার মতো বাংলাদেশের লক্ষ কোটি মানুষের স্বপ্নযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিস্তারিত শেখর দীপু রিপোর্টে। বাইরের জগৎ এখন আর খুব একটা দেখা হয়ে ওঠে না। দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ায় হাসপাতালের রুমে এপাশ ওপাশ করেই দিন কাটছে বাংলা ভাষার দাবিতে একসময় রাজপথ কাঁপানো বামপন্থী ছাত্রনেতা বাহাউদ্দিন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হলের প্রবোধ সম্পাদক হিসেবে আমি বাংলা নববর্ষ উদযাপন করার আয়োজন করি। এই জন্যই আমার নামে হুলিয়া জারি করা হয়। তবুও আমি মেডিকেল কলেজ ব্যারাকের যে হোস্টেল ছিল সেখানে মাইক ছিল একটা, সেখান থেকে সারাদিন শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে আমরা অবিরাম বক্তৃতা করি এবং আবুল বরক কত আমার সহপাঠী ছিলেন এবং আমরা যে ব্যারাকে থেকে বক্তৃতা করছিলাম তার সামনেই এরা গুলি খায়। তিনি বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে তারুণ্য আর যৌবনের উদ্ধত্ত দেখানো সেসব দিন আজ সোনালী অতীত। বাস্তবতার নিরিখে তাই সামনে তাকানোই বুদ্ধিমানের কাজ। আমি কিন্তু হতাশ নই। অনেক হতাশা থাকলেও, অনেক ব্যর্থতা থাকলেও বাংলাদেশ কিন্তু অনেক উন্নতি করেছে। আমরা সবচেয়ে বড় শত্রু দুর্নীতি। যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে তারা কেউই দুর্নীতি দূর করবার তেমন চেষ্টা নেন না। যখন তারা বিরোধী দলে থাকেন তখন তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। জীবনের শেষ প্রান্তে এসে নিজের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ভাবেন না এ ভাষা সৈনিক, তবে দেখে যেতে চান সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। অধিকাংশ আমরা বাংলায় নথি না লিখে ইংরেজিতে লেখেন, এখনো সেটা কিন্তু প্রচলিত আছে। রক্ত দিয়েছি ভাষার জন্য, সেই ভাষাই যদি আমাদের সরকারি দফতরে পরিত্যক্ত হয় তাহলে রক্ত বৃথা যাবে। আক্ষেপ করেই বললেন, নিজের কাছে নিজেকেই ছোট করে দেওয়ার মতো একটা ব্যাপার এটি। তা সত্ত্বেও বললেন, আজ তার দুর্দিন, চিকিৎসা নিয়ে আরো কটা দিন বেঁচে থাকতে চান সবার মাঝে। শেখর দীপু, ATN বাংলা, ঢাকা। এবার অমর 21 নিয়ে আমাদের বিশেষ আয়োজন 21 উৎসব।
প্রতিষ্ঠান বিরোধী সাহিত্য নাকি সাহিত্যের মূলধারায় লিটল ম্যাগাজিন বা ছোট কাগজ এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে বিতর্ক যাই থাক, ছোট কাগজের প্রতি বেড়েছে পাঠকের আগ্রহ, কেননা সাহিত্যের কানাগলি যে এখান থেকেই পৌঁছে মূল সড়কে। আলমগীর স্বপনের রিপোর্ট। বাংলা একাডেমির বর্ধমান হাউসের পেছনে বহেরাতলায় মূল পরিসরের চেয়ে সাধারণ পাঠকদের ভিড় একটু কমই, কেননা সোমেন চন্দ্রের নামে প্রতিষ্ঠিত এই চত্বরে যে ধরনের বই পাওয়া যায় তা লিটল ম্যাগ বা ছোট কাগজ। বলা হয়ে থাকে মূলধারার প্রকাশনা জগতের বাইরে এর অবস্থান। তবে সাহিত্যবোদ্ধারা মনে করেন ছোট কাগজের প্রতি তরুণ লেখকদের আগ্রহ বেশি থাকলেও এর থেকেই সৃষ্টি মূলধারার। যে লেখকরা হচ্ছে যে এমন একটা সংযোগ তৈরি করতে চায় যেটা হচ্ছে যে আগামী সাহিত্যের নেতৃত্ব দেবে, ওই ধরনের যারা বিশেষ করে আমাদের সাহিত্যের ভবিষ্যৎ, বাংলা ভাষার ভবিষ্যৎ, তারাই এখানে উপস্থিতি বেশি আর কি। সাহিত্যে যে বাঁধা রাস্তা যেটা আছে, সড়ক বাঁধা সড়ক, যেমন এইখান থেকে বেরোলাম ওইখানে গিয়ে পৌঁছবো, সব ঠিক করা আছে। লিটল ম্যাগাজিন তা নয়, এটা অনুসন্ধান। হ্যাঁ, এটা বড় রাস্তা থেকে নেমে ছোট রাস্তা দিয়ে এখানে খোঁজা, ওখানে খোঁজা, সেখানে খোঁজা। কাজেই লিটল ম্যাগাজিনের অসাধারণ ভূমিকা আছে এবং আমি চিরকাল লিটল ম্যাগাজিনে লিখে এসেছি। 21-এর ঠিক আগের দিন রোববার মেলায় প্রকাশিত হয়েছে 87টি বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও ইতিহাসের বইয়ের পাশাপাশি এদিন বইমেলায় মোড়ক উন্মোচন করা হয় জাতীয় শিক্ষানীতির। এটা তো আরো বিকশিত হবে এবং স্বাভাবিকভাবে বই বাড়বে, দোকান বাড়বে, চাহিদা বাড়বে, পাঠক বাড়বে, তো এটা অবশ্যই বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। বাংলা একাডেমি চত্বরে ঘোষণা করা হয় এই বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এবার পুরস্কার পেয়েছেন কবিতায় রুবি রহমান, নাসির আহমেদ, কথা সাহিত্যে বুলবুল চৌধুরী, গবেষণা ও প্রবন্ধে ডক্টর খান সরওয়ার মুর্শিদ, বিজ্ঞান ও বাঙালি নৃতত্ত্বে অজয় রায় ও শিশু সাহিত্যে শাহজাহান কিবরিয়া। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে প্রদর্শিত ডকুমেন্টারি বিউটিফুল বাংলাদেশের সম্পর্কে বিস্তারিত জানাতে মাস্টার্ড পিআর এর ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠান করেছে নির্মাতা প্রতিষ্ঠান গ্রে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী, গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন, বিউটিফুল বাংলাদেশের পরিচালক গাজী শুভ্র অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মেটলা কালিকো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়া বেনগাজিতে মোয়াম্মার আল গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত 6 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 220 জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 900 জন। এর মধ্যে বিক্ষোভে নিহতের মৃতদেহ নিয়ে বের হওয়া একটি শোক মিছিলে নিরাপত্তা কর্মীরা মেশিন গান ও অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে বেশ কয়েকজনের মৃত্যু হয়। তবে লিবিয়ার সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন কোন ধরনের বিক্ষোভের খবর অস্বীকার করে জানিয়েছে বেনগাজি সহ দেশের সব জায়গায় জনজীবন স্বাভাবিক রয়েছে। এছাড়া রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির পক্ষে মিছিলের ছবিও প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। সরকার বিরোধী বিক্ষোভের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরকে অপপ্রচার বলে দাবি করেছে লিবিয়া। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা এবং ফটো সাংবাদিকতায় 8 জনকে কানাডিয়ান অ্যাওয়ার্ডস 2011 পুরস্কার দেওয়া হয়েছে। কানাডীয় দূতাবাস ও বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন BCDJCর যৌথ আয়োজনে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এটিএন নিউজের মাসুদুল হক এতে অন্যান্যের মধ্যে পুরস্কার পান। কানাডার হাই কমিশনার রবার্ট ম্যাকডুগাল, দ্য ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, BCDJCর সভাপতি নাইমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলা খবর। প্রস্তুতি ভালো হলে বিশ্বকাপে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছে আয়ারল্যান্ড। আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা। রোববার মিরপুর একাডেমিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে নিজেদের ঝালাই করে নেয় আয়ারল্যান্ড। নাগপুরে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়ে নিজেদের শক্তি যাচাই করলেও দলটির আসল পরীক্ষা হবে বাংলাদেশের বিপক্ষে। এর কারণ ঘরের মাঠে খেলার সুবিধা এবং এ মাঠে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। সাকিব, তামিমদের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় আয়ারল্যান্ড।
বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় দিনের একমাত্র ম্যাচে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বিশ্ব র্যাঙ্কিংয়ের 10 নম্বর দল জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু করা। আর প্রথম ম্যাচে অঘটন না ঘটাতে পারলেও অন্তত ভালো খেলার লক্ষ্য থাকবে জিম্বাবুয়ের। ভারতের আহমেদাবাদে সর্দার প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। অমর 21শে কাল উদযাপনের সব প্রস্তুতি শেষ, 21শে চালিকা শক্তি হিসেবে কাজ করবে আশাবাদ প্রধানমন্ত্রী। জামায়াত নেতা সাইদির মামলা তদন্তে অসন্তোষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, আটক রাখার শুনানি 15 মার্চ পর্যন্ত মুলতবি। ক্রেতা থাকার পরও 210টি কোম্পানির শেয়ারের বিক্রেতা নেই, সরকারি পদক্ষেপে বাজার ঘুরে দাঁড়িয়েছে বলছে ডিএসই। ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সাকিবের মন্তব্যের সাথে দ্বিমত 2 সাবেক অধিনায়কের। এবং কেনিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম সময়ে জয়ের নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড, কানাডাকে 210 রানের বিশাল ব্যবধানে হারাল শ্রীলঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।